চলছে দেখি মাঝে মাঝে ক্রিকেট। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। हेलो एक्सप्रेस न्यूज़, हेलो। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ সান্ধ্যকালীন অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন। প্রত্যেক বুধবার ঠিক সন্ধ্যে 7টার সময় আমরা আপনাদের দরবারে এসে হাজির হই। দুর্গাপুর বা বৃহত্তর দুর্গাপুর, আমি বলবো গোটা শিল্পাঞ্চল জুড়ে নানা জায়গাতে বহু সংস্থা, বহু সামাজিক সংস্থা বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করেন। ধরুন কেউ হয়তো সাফাই কর্মচারীদের নিয়ে কাজ করছেন, কেউ হয়তো নির্দিষ্ট কোনো অসুখ বিসুখ, হেমোফেলিয়া বা ধরুন থ্যালাসেমিয়ার মতো আক্রান্ত যে সমস্ত রোগী, তাদের নিয়ে তাদের সেবার জন্য কাজ করে চলেছেন। কেউ হয়তো নারী ক্ষমতায়নের জন্য কাজ করে রয়েছেন, অনেকে খেলাধুলা নিয়ে কাজ করছেন, অনেকে আদিবাসী পল্লীতে সমাজসেবা করছেন। নানা জনে বিভিন্ন সংস্থা নানাভাবে আমাদের নানা পরিষেবা দিচ্ছেন, দীর্ঘকাল ধরে যারা কাজ করছেন। অনেক সময় ব্যক্তি মানুষও, সবসময় সংস্থা না, অনেক ব্যক্তি মানুষও কিন্তু আমাদের, এটা সব সমাজেই হয়, এই সমাজের কাজ নানাভাবে করছেন। এই সমস্ত মানুষজন বা এই সমস্ত সংস্থাগুলোকে আমরা আপনাদের সামনে আলাপ পরিচয় করিয়ে দিতে চাই, যাতে দুটো, একটা হচ্ছে যারা কাজ করছেন তাদের একটা স্বীকৃতি দেওয়া, অন্যদিকে আমাদের দর্শকদের মধ্যে অনেকে আছেন যে যারা বিভিন্ন সামাজিক কাজকর্মের অংশ নিতে চান, কিন্তু তার পছন্দসই কাজ কারা করছেন, কে কে করছেন, কোথায় করছেন, এগুলোর তাদের কাছে খবর থাকে না বলে তারা এগোতে পারেন না। আমরা এইসব অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিই, যাতে আমাদের দর্শকদের মধ্যে কেউ যদি কোনো ধরনের সামাজিক কাজে উৎসাহী হন, সেই ধরনের সামাজিক কাজ আর কারা করছে তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য আমাদের প্রত্যেক বুধবার সন্ধ্যে 7টার এই বিশেষ সান্ধ্যকালীন অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন। আজকে হ্যাঁ, একেবারে একটু অন্যরকম আমি বলবো। খেলার মাঠে খেলা তো আমরা দেখি, নানা ধরনের খেলা, সে ফুটবল হোক, ক্রিকেট, হকি, কাবাডি, বাস্কেটবল, টেনিস, টেবিল টেনিস, কিন্তু এই খেলাধুলা যারা পরিচালনা করেন, পরিচালনা অর্থে রেফারিজ, আম্পায়ার্স, তাদের কি ভূমিকা, তারা কি কাজ করেন, তাদের কথা কিন্তু মানুষ বেশি জানতে পারে না। আমরা দেখবেন নানান রকম খেলোয়াড়ের কথা শুনতে পারবেন ক্রিকেটে, ফুটবলে, কিন্তু এই খেলা যারা রেফারিজ, আম্পায়ার, তাদের কথা কে শোনে? তাদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন এই দুর্গাপুরেরই রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিস মণ্ডল। আশিস, তোমাকে নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসেছো। আশিস, প্রথমে শুরু করি, যেটা তোমাদের তো সংস্থার সদ্য নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে তুমি সাধারণ সম্পাদক আবার নির্বাচিত হয়েছো। আমাদের তরফ থেকে, চ্যানেলের তরফ থেকে, ব্যক্তিগত আমার তরফ থেকে তোমাকে অনেক অভিনন্দন। আমরা আশা করি, আচ্ছা, এই যে নির্বাচিত, তোমাদের প্রত্যেক বছরেই নির্বাচন হয়? আমাদের টার্মস 2 বছর অন্তর থাকে, কিন্তু গত বছর 3টে টার্মে ছিল আর কি, 3 বছরের, কিন্তু সেটা আমরা সংবিধানে একটু চেঞ্জ করে সেটা 2 বছরের সংবিধানে নিয়ে এসেছি। প্রতি বছরই মানে একজন সেক্রেটারি 2 বছরের টার্মস থাকে। তারপরে মানে এই নির্বাচনটা আমি বলবো এখন 2 বছর পর পর, 2 বছর পর পর নির্বাচন হয়। তুমি এই সাধারণ সম্পাদক হওয়ার আগে মানে কোনো কমিটিতে ছিলে তুমি এখানে? না, সাধারণ সম্পাদক হওয়ার আগে আমি বিগত 2টো টার্মসে মানে রেফারি অ্যাসোসিয়েশনের কোনো বছরে কোনো ইতে ছিলে? কোনো কমিটি, আমি 2006-এ সম্পাদকের ভূমিকায় ছিলাম। তারপরে পরপর
4 বছর থেকে 6 বছর আমি জয়েন্ট সেক্রেটারি এবং বিভিন্ন কাজে আমি সেই থেকে তোমার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং তুমি এবার সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছো। আচ্ছা, একটা কথা যে সেই তোমাদের এই যে নির্বাচনটা হয়, দেখো অনেক স্পোর্টস অর্গানাইজেশন আমি জানি যাদের সভাপতি সাধারণভাবে মহকুমা শাসক হন। তোমাদের স্ট্রাকচারটা কি? তোমাদের সভাপতি সাধারণ সভা কি, মানে কিভাবে, কজন তোমাদের কমিটিতে? অন্যান্য যেসব সংস্থা রয়েছে আমাদের সঙ্গে সম্পূর্ণ বিরল, কারণ আমাদের মানে যারা মেম্বার, আমাদের এখানে অনেক ডিসিপ্লিন আছে, যেমন ফুটবল, ভলিবল, বাস্কেটবল, কবাডি, ব্যাডমিন্টন থেকে সমস্ত কিছু যে রয়েছে আর কি, অ্যাথলেটিক্স। যারা অফিসিয়াল হয়, যারা অফিসিয়াল হিসাবে আমাদের মেম্বারশিপ নেয়, তাদের মধ্যে থেকেই ভোটার রাইটটা থাকে। আর অন্যান্য যেমন সংস্থায়, বিভিন্ন সংস্থায় বড় বড় ডিগনিটিরা থাকেন, আমাদের এখানে সেই রকম তারা হয়তো এটা বলা যেতে পারে যে আশিস, যে রেফারিজ অ্যাসোসিয়েশন যেটা আছে আমাদের, তার যারা সদস্য এবং সদস্য হতে হলে তাদের কোনো না কিছুর রেফারিজ, তুমি যেটা বলছিলে অফিসিয়াল হতেই হবে, তাদের মধ্যে থেকেই সভাপতি সম্পাদক সবগুলো। একদম একদম। আচ্ছা, একটা কথা বলো তো, একটু না গোলমাল হয় প্রায়শই, আমি লোকজনের কাছে শুনতে দেখেছি, এটা রেফারিজ অ্যাসোসিয়েশন দুর্গাপুর না দুর্গাপুর রেফারি অ্যাসোসিয়েশন, মানে আরএডি না ডিআরএ? আচ্ছা, প্রথমে ছিল রেফারিজ অ্যাসোসিয়েশন দুর্গাপুর, তারপর সেটা আমরা সংবিধানকে চেঞ্জ করে নামটা এই কারণেই করতে হয়েছিল, সোসাইটি অ্যাক্টে যখন আমরা অ্যাপিলেশন নিলাম তখন দুর্গাপুর নামটা আগে দিতে হবে। আচ্ছা, বা যে কোনো শহরের নামটা আগে, তখন থেকে আমরা দুর্গাপুর রেফারিজ অ্যাসোসিয়েশন এই স্বীকৃতিটা পেয়েছি থ্রু সোসাইটি অ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এই যে সোসাইটি অ্যাক্টের রেজিস্ট্রেশন তোমাদের দুর্গাপুর রেফারিজ অ্যাসোসিয়েশন, এটা কি তোমাদের আরো কোনো কেন্দ্রীয় সংস্থারও অ্যাফিলিয়েশন আছে তোমাদের? এইটা না, আমাদের সোসাইটি অ্যাক্টেই আছে, 1 বছর পর পর আমাদের সেটা রিনিউ করতে হয়, এটাই আর কি। না, কিন্তু আমি বলছি ধরো জেলা স্তরের বা রাজ্য স্তরের কোনো সংস্থা আছে যাদের আবার তোমাদের অ্যাফিলিয়েশন নিতে হয়? যেমন অ্যাফিলিয়েশন আমাদের যেমন দুর্গাপুর রেফারিজ অ্যাসোসিয়েশন, আমাদের উপরে আছে বর্ধমান ডিস্ট্রিক্ট রেফারিজ অ্যাসোসিয়েশন। এটা বর্ধমান, পশ্চিম বর্ধমান হয়েছে এখন সরাসরি সেই বর্ধমান ডিস্ট্রিক্ট রেফারিজ অ্যাসোসিয়েশনের নামেই চলছে। আর তার উপরে রয়েছে ক্যালকাটা রেফারিজ অ্যাসোসিয়েশন। ক্যালকাটা রেফারিজ অ্যাসোসিয়েশন সারা পশ্চিমবঙ্গের সমস্ত রেফারিজ অ্যাসোসিয়েশনগুলোর মেন, মানে ক্যালকাটা রেফারিজ অ্যাসোসিয়েশন একটা অনুমোদন প্রপার চ্যানেল, পরপর সাব ডিভিশন, জেলা, জেলার পর রাজ্য, এইভাবেই কিন্তু চলছে আর কি। তার মানে আমি বলছি যে ধরো জেলা যে রেফারিজ অ্যাসোসিয়েশন আছে সেখানে আমাদের দুর্গাপুরের রেফারিরা কোনো না কোনোভাবে যায়। হ্যাঁ, কারণ আমাদের নিয়ম হচ্ছে প্রথমে মহকুমাতে তারা রেফারিং করবে, মহকুমার করার পর জেলা যখন পরীক্ষা হয় তখন জেলায় পরীক্ষা দিতে হয়। পরীক্ষা আমাদের এখানেও আছে, যেমন আমি নিজেও প্রথমেই ডিস্ট্রিক্ট কোয়ালিফাই হয়েছিলাম, এখনও সেই সিস্টেম আছে। সেইখানে আমাদের এখান থেকে আমরা রিটিনের জন্য পাঠাই, রিটিন পাস করার পর তারা ভাইবা দেয়, ভাইবার পর প্র্যাকটিক্যালের পর তারা জেলার স্তরে রেফারি স্বীকৃতি পায় এবং সেখানে মেম্বারশিপ পায়। এই সুযোগে কি হয় না, জেলার কোনো খেলা থাকলো, জেলা আমাদের দুর্গাপুর কাছে রেফারি চায়, আমরা সেখানে আমার দুর্গাপুর থেকে রেফারি আমরা দিই। আমাদের সাথে ডিস্ট্রিক্টের একটা যথেষ্ট আদান প্রদান রয়েছে এবং আচ্ছা, আদান প্রদানটা রয়েছে এরকম, মানে আমি অন্যভাবেও জিজ্ঞেস করছি তোমাকে। ধরো জেলা যে তুমি যেমন আমাদের দুর্গাপুরের যে রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছ, তেমনি জেলা যে রেফারি অ্যাসোসিয়েশন, ডিস্ট্রিক্ট রেফারিজ অ্যাসোসিয়েশন যার আন্ডারে ধরো মহকুমাগুলো রয়েছে, সেই ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনেও আমাদের দুর্গাপুরের কেউ প্রতিনিধি আছে এমনি? ওখানে নর্মস হচ্ছে যখনই ওখানে কমিটি হয় তখন দুর্গাপুরে যিনি সম্পাদক থাকেন
তিনি ওখানে হয়তো সহ সম্পাদকের ভূমিকা বা সহ সভাপতির ভূমিকা পালন করে, এইভাবে নর্মস আছে, অটোমেটিকলি সেখানে সেই স্বীকৃতিটা পায়, যোগাযোগটা সেই স্বীকৃতিটা আছে। আর এর উপরে ক্যালকাটা রেফারিজ অ্যাসোসিয়েশন যেটা আছে সেখানে আছে, সেটার সঙ্গে তোমাদের অনুমোদন আছে এবং আমাদের সেখানেও সাথে একটা রিলেশন রয়েছে। আমরা প্রায় সুযোগ পেলে কলকাতার থেকে ভালো রেফারিদের, যারা ফিফা র্যাঙ্কিং রেফারি লেকচারার আছেন, তাদেরকে নিয়ে এসে আমাদের ছেলেদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য সেই সুযোগটাও পাই। আমরা যেমন দুর্গাপুর রেফারিজ অ্যাসোসিয়েশনের সঙ্গে বর্ধমান ডিস্ট্রিক্ট যে ভলিবল অ্যাসোসিয়েশন আছে সেটারও অ্যাফিলিয়েশন আমাদের রয়েছে। আচ্ছা, এই প্রসঙ্গটা আসবো এখানটায়। আশিস, তুমি আমাকে তুমি একটু আগে বললে যেটা, যে দুর্গাপুরে যে রেফারি অ্যাসোসিয়েশন আছে সদস্যরা, তারা ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, কাবাডির তো আলাদা করে অ্যাসোসিয়েশন, কাবাডি রেফারিজটা কি এখন আছে আমাদের মধ্যে? বলছি, আমাদের দুর্গাপুর রেফারিজ অ্যাসোসিয়েশন একটা এমন সংস্থা, আমি পুরো পশ্চিমবঙ্গের কথাই বলছি, মহকুমা স্তরের কলকাতা রেফারিজ অ্যাসোসিয়েশনের পরে একটা ছাতার মধ্যে আমার দৃঢ় বিশ্বাস, আমি সেইভাবে বলতে চাই যে দুর্গাপুর রেফারিজ অ্যাসোসিয়েশনের আন্ডারে একই ছাতার মধ্যে ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, অ্যাথলেটিক্স, এই যে এতগুলো ডিসিপ্লিন একটা ছাতার মধ্যে আছে, যেটা আমার সন্দেহ আছে অন্য কোনো জেলায় বা রাজ্যে আছে কি না। আমাদের উপরে হয়তো ক্যালকাটা রেফারিজ অ্যাসোসিয়েশন আছে, তার পরিকাঠামো অনেক বড়, কিন্তু জেলা স্তরে বা মহকুমা স্তরে এটাই বিরল, আমার দৃঢ় বিশ্বাস আর কি। আর কবাডি অ্যাসোসিয়েশনের একটা সংস্থা আলাদা আছে, সেটা আমাদের সঙ্গে সংস্থার মধ্যে সেটা এখনো আদান প্রদান হয়নি। হয়তো পশ্চিমবঙ্গ বা পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কবাডি অ্যাসোসিয়েশন এরকম থাকতেও পারে, মানে আমাদের কাছে। কিন্তু আমাদের কবাডি অফিসিয়াল আমাদের কিন্তু সংস্থার মধ্যে রয়েছে, প্রয়োজন হলে আমরা সেখান থেকেও কিন্তু সুপারভাইজের জন্য আমরা তাদেরকে পাঠাই। আচ্ছা আচ্ছা, না এটা খুব নিশ্চয়ই আনন্দের ব্যাপার যে আমাদের দুর্গাপুরের যে রেফারিজ আছে এরকমটা নেই। ধরুন ফুটবল রেফারিজ তাদের আলাদা অ্যাসোসিয়েশন, ক্রিকেট আম্পায়ার তাদের আলাদা অ্যাসোসিয়েশন, ভলিবলের অফিসিয়ালস, অ্যাথলেটিক্স অফিসিয়ালস, আলাদা আলাদা সংগঠন থাকে। দুর্গাপুর এরকম একটা জায়গা যেখানে একটা সংস্থার মধ্যেই ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, ভলিবল এগুলো আছে। ইদানিং যেটা আমরা আশিসের কাছে শুনতে পারলাম যে কাবাডি যদিও আলাদাভাবে রয়েছে, কিন্তু এই রেফারি অ্যাসোসিয়েশনের মধ্যেও কাবাডি পাস করা অফিশিয়ালসরা আছেন, তারা সক্রিয়ভাবেই আছেন, এবং ভলিবলেরও আছে, এর মধ্যে ভলিবলেরও আছে। আচ্ছা, একটা কথা, মোটামুটি সব মিলিয়ে এখন তোমাদের অ্যাসোসিয়েশনে কতজন সদস্য মোটামুটি? এখন সদস্য সংখ্যা 159 জন, তার মধ্যে আজীবন সদস্য অর্থাৎ লাইভ মেম্বার 94 জন, আর সাধারণ সম্পাদক মানে সাধারণ মেম্বার, জেনারেল মেম্বার 65 জন। আর আজীবন সদস্য মহিলাদের ক্ষেত্রেও 9 জন আছে, সাধারণ আছে 16 জন। আরেকটা বড় কথা হচ্ছে, যেসব মহিলারা রয়েছে তারা সব অ্যাথলেট অফিসিয়াল, কিন্তু 3 জন আমার ফুটবল অফিসিয়াল রয়েছে, যাদের মধ্যে একজন কলকাতা লিগও খেলাচ্ছে। এই রিসেন্ট কন্যাশ্রী যে টুর্নামেন্ট, ক্যালকাটা লিগ, এখান থেকে কিন্তু মহিলা অফিসিয়াল। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কোনো সন্দেহ নেই যে রেফারি অ্যাসোসিয়েশন কিন্তু শুধু ছেলেরা না, মেয়েরাও আছেন, বেশ ভালো সংখ্যাতে আছেন যা বললেন আমাকে। কিন্তু আমি বলছি যে বিশেষ করে এই যে মেয়েটি আমাদের ক্রিকেটের রাজ্য স্তরে খেলাচ্ছে, কি নাম কি ওর? এটা সবাই জানা দরকার। হচ্ছে প্রীতি মৃধা। আচ্ছা, এটা তো খুব আমাদের কাছে ভালো খবর। এখনো পর্যন্ত যা প্রায় 40 থেকে 50টা গেম কিন্তু এই বছর সে সাব ডিভিশন পাস করেছে। আমাদের সাব ডিভিশন পাস করার পর কলকাতায় আমরা এখান থেকে পাঠিয়েছিলাম, পাঠানোর পর ওখানে পরীক্ষা দেওয়ার পর পাস করার পর সে প্র্যাকটিক্যাল
থিওরিক্যাল দেওয়ার পর কিন্তু এখন সে প্র্যাকটিক্যাল করছে এবং রীতিমতো মানে সঙ্গে খেলাচ্ছে। দুর্গাপুর থেকে আমরা রাজ্য স্তরের একটি মেয়েকে পাচ্ছি যে ফুটবল রেফারিং এ এগিয়ে এসছে। এটা তো আমাদের প্রিয় দর্শকরা, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ সান্ধ্যকালীন অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন। আজকে আমরা কথা বলছি আজকে আমাদের অতিথি দুর্গাপুর রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিস মণ্ডলের সঙ্গে। আশিস কিন্তু আজকে আমাদের খুব মানে আমি তো বলবো আমার কাছে বেশ একটা চমকই মনে হলো, খুব গুরুত্বপূর্ণ কথা বলেন যে এই দুর্গাপুর রেফারি অ্যাসোসিয়েশনের থেকেই তৈরি হওয়া একটি মেয়ে এখন রাজ্য স্তরে ফুটবল খেলা রেফারিং করছে এবং আমরা আশা করছি যে এই মেয়েটি আরও এগোবে এবং জাতীয় স্তরে করবে। আচ্ছা, এটা তুমি তো সংখ্যা একটা বললে যে কতজন লাইফ মেম্বার মেয়েরা কত আছে, আমাদের এটা বলতো যে জাতীয় স্তরে এই তুমি মেয়েটি যেমন আছে এখন আমাদের কতজন রেফারি আছে যারা জাতীয় স্তরে খেলাচ্ছে? এখানে একটা উল্লেখ করার বিষয় রয়েছে, ন্যাশনাল রেফারি ফুটবলে এই মুহূর্তে দুর্গাপুরে 3 জন আছে। বাহ! তার মধ্যে আমি নিজে আশিস মণ্ডল, প্রদীপ কুমার ব্যানার্জি, মুকুল মাঝি এবং ক্লাস 1 রেফারি স্টেট ক্লাস 1 যেটা আপনার দ্য ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনে, সেখানেও একজন আমাদেরই রেফারি রয়েছে, বিমান চন্দ্র দাস। আচ্ছা, এই রেফারিরা ক্যালকাটা লিগ থেকে আরম্ভ করে ক্যালকাটার বাইরে অল ইন্ডিয়া যত ম্যাচ আছে তাতে আই লিগ, তাতে আন্ডার 16, আন্ডার 21 এই পর্যায়ের বিভিন্ন ম্যাচ সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় খেলিয়ে একটা স্বীকৃতি পেয়েছে। শুধু ফুটবল নয়, ভলিবলও আমার এখানে ন্যাশনাল রেফারি রয়েছে। তার মধ্যে রয়েছে রতন কর্মকার, আচ্ছা শান্তি নায়েক এবং পবিত্র এই আরেকজন হচ্ছে যে আমাদের এরা যখন খেলাচ্ছে বিভিন্ন জায়গায়, তখন বিভিন্ন জায়গায় এরা ম্যাচ খেলিয়ে এরা স্টেট লেভেলের ম্যাচ খেলাচ্ছে, ন্যাশনাল লেভেলে ম্যাচ খেলাচ্ছে। তারপরে আমরা বলতে পারি যে জাতীয় স্তরে ফুটবল, জাতীয় স্তরে ভলিবল, জাতীয় স্তরে অ্যাথলেটস মানে অল ইন্ডিয়া আমার এখানে আমাদের দুর্গাপুরের রেফারিজ অ্যাসোসিয়েশন এরা আছেন এবং এখানে এএএফআই রয়েছে, অল ইন্ডিয়ার সব র্যাঙ্কিংয়ের। তারা অনেকে হয়তো এখন বয়স হয়ে গেছে, সাব গেমসের মতন খেলিয়ে এসছে, বিভিন্ন বড় অ্যাথলেট মিট হয়েছে, ন্যাশনাল অ্যাথলেট মিট, সেখানেও ম্যাচ সুপারভাইজ করে এসছে। এখন আমাদের টার্গেট যে ফুটবলে যেমন মেয়েদের নিয়ে এসছি, আরও মেয়েদের আনবো, ভলিবলের মেয়েদের অফিসিয়াল তৈরি করব, বাস্কেটবলের মেয়েদের অফিসিয়াল তৈরি করব, এটা আমাদের মোটো। আমরা সেই চিন্তা ভাবনা করেছি, শুধু ছেলেরাই থাকবে তা নয়, মেয়েদের সংখ্যাটা আমরা বাড়াবো, এটাই চিন্তা ভাবনা করেছি। এটা খুব ভালো ভাবনা, কোনো সন্দেহ নেই যে খেলার মাঠে খেলা পরিচালনা রেফারিজ হিসাবে, আম্পায়ার হিসাবে, অফিসিয়াল হিসাবে আমাদের শহরের মেয়েরাও অংশ নিচ্ছে এবং আমরা তো একটি মেয়ের নাম আমাকে শুনলাম এক্ষুনি যে জাতীয় স্তরও আছে। কিন্তু একটা কথা বলছি, তোমাদের বললে ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবেও আসি যে মেয়েদেরকে আরও বেশি করে নিয়ে আসা। এবারে যে তোমাদের সদ্য নির্বাচন হয়ে গেল, এই কমিটিতে কিন্তু কোনো মেয়েদের প্রতিনিধিত্ব নেই। এটা বলার আগে একটু স্টেট লেভেলের ভলিবলে আরেকজন আমার অফিসিয়াল রয়েছে, কিরণ ঘোষ, সেও স্টেটের অনেক ম্যাচ খেলিয়েছে। আপনি যেটা বললেন যে এবারে ভোটের কোনো মেয়েদের সেরকমভাবে আসতে দেখিনি, আমরা মহিলাদের আহ্বান করেছিলাম, অনেক মানে অনেকে আসতে রাজি হয়নি, তবে পরবর্তী স্টেপে যাতে মেয়েদেরকে আমরা আনতে পারি আমরা সেই চেষ্টা করব। অবশ্যই মেয়েদেরকেও আমরা এই কমিটির মধ্যে রাখবো, এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ আর কি। মেয়েরাও থাকবে, ছেলেরা থাকবে তা নয়, মেয়েরা যেমন ম্যাচ সুপারভাইজ, তারা কমিটিতেও থাকবে, কমিটি থাকলে অর্গানাইজিং পার্টেও তারা থাকবে, তাদের কৌতূহলটা বাড়বে। এটা তো হতে পারে, ধরো তোমাদের তো যে কমিটি হলো, কমিটির পরে তো নানা কাজকর্মের জন্য অনেক সাব কমিটিও তৈরি হয়, সেসব সাব কমিটিতেও মেয়েদের নিয়ে আসতে পারে। যেমন আমার আগামীকাল নিউ কমিটির মিটিং আছে, যেটা এক্সিকিউটিভ কমিটি মিটিং করি, সব সাব কমিটি তৈরি হবে।
আমাদের চিন্তা ভাবনা আছে যে প্রতিটা ডিসিপ্লিনে আমরা নতুন করে কিছু মেম্বারদের ডাকবো, তার মধ্যে মহিলা মেম্বারকেও আমরা রাখবো, এটা আমার চিন্তা ভাবনার মধ্যে আছে। এটা খুব ভালো যা মেয়েরাও আসুক, মেয়েরা যখন এগোচ্ছেন এবং তুমি বললে জাতীয় স্তরে খেলা পরিচালনা করছে, আর সুতরাং মেয়েরা কমিটিতেও আসবে, তো স্বাভাবিকভাবেই আসবে, কখনো কখনো হয়তো একটু পিছিয়ে থাকেন তারা, এটা হবে, এটা খুব ভালো খবর শোনালে আশিস। আচ্ছা আশিস, একটু অন্য কথাবার্তা বলি আমাদের, কারণ আমরা প্রথমেই শুরুতে বলেছি যে আমরা এই আসর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন সংস্থাগুলোকে মানুষের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে চাই। তোমাদের এই যে সংস্থা এখন দুর্গাপুর রেফারিজ অ্যাসোসিয়েশন বলবো, এই সংস্থা কবে থেকে কাজ করছে এখানে? মানে এটা রেফারিজ অ্যাসোসিয়েশন 1966 17ই জুন এস্টাবলিশড হয়েছে। তখন থেকে কিন্তু দুর্গাপুরে যত খেলা আছে সব খেলা কিন্তু পরিচালনা করছে। আমাদের সাথে দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন রয়েছে, আমরা দুটো প্যারালাল অ্যাসোসিয়েশন অঙ্গাঙ্গিভাবে জড়িত। দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন আমাদেরকে খেলা পরিচালনা করার স্বীকৃতি দিয়েছেন, আমরা তাদের সাথে সেইভাবে কিন্তু এখনও আমরা খেলা পরিচালনা করি, ভবিষ্যতেও করব, তাদের সাথে আমাদের একটা মধুর সম্পর্ক থাকবে। তাছাড়াও দুর্গাপুরে যত ক্লাব আছে ক্লাবগুলোর সাথে আমাদের একটা মধুর সম্পর্ক আছে। আচ্ছা, ক্লাব ছাড়া তো খেলা হবে না, সাব ডিভিশন আছে, রেফারিজ অ্যাসোসিয়েশন আছে, ক্লাব নেই তাহলে খেলা হবে না। তাহলে সাব ডিভিশন যেমন আমাদের সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, তেমনি ক্লাবগুলো আমাদের জড়িত আছে। কারণ একটা জিনিস, একটা ধরুন খেলা রেডি আছে, মাঠ রেডি আছে, দর্শক মাঠে রেডি আছে, প্লেয়ার 11, 22, 11-22 জন রেডি আছে, কিন্তু খেলাটা হচ্ছে না। কার জন্য হচ্ছে না? মাঠে কোনো রেফারি নেই। তাহলে রেফারিটার প্রয়োজন কতটুকু সেই সময় বুঝতে পারে। আর রেফারিদের দেখবেন একটা প্লেয়ার ভালো খেললো তার কিন্তু পেপারে নাম ওঠে, কিন্তু রেফারিদের সেরকম নাম ওঠে না, থ্যাঙ্কলেস জব বলে। তবুও আজকাল প্রত্যেক ছেলেরাই এগিয়ে আসছে, এটাকে একটা ফ্যাশন, এটা একটা আর্ট, এই হিসাবে কিন্তু তারা এসে গ্রহণ করছে এবং থ্যাঙ্কলেস জব তারা করছে এবং রীতিমতন তারা এখান থেকে সুনাম পাচ্ছে, মানুষের কাছে একটা স্বীকৃতি পাচ্ছে যে স্টেট ক্লাস 1 রেফারি, ন্যাশনাল রেফারি, ফিফা রেফারি, এই যে অলংকারগুলো, এই অলংকারগুলো তো সচরাচর পাওয়া যায় না। এটা তো কোনো সন্দেহ নেই, আমি শুরুতেই কথা বলেছি যে এই রেফারিজ, আম্পায়ার্স, অফিসিয়াল, স্পোর্টস অফিসিয়াল যারা, খেলোয়াড়দের নাম হয়, সুখ্যাতি হয়, খুব স্বাভাবিক তারা, কিন্তু খেলা যারা সুষ্ঠুভাবে পরিচালনা করেন তাদেরকে মানুষজন চেনে না। এবং সেই জন্যই তো আজকের এই অনুষ্ঠান যে আমরা দুর্গাপুর রেফারিজ অ্যাসোসিয়েশনে যারা কাজ করছেন তাদেরকে মানুষ পরিচয় করে দেয় এবং তাদের ভূমিকা আমরা বলেছি যে এদের এই অফিসারদের কি ভূমিকা খেলার মাঠে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো খেলার খেলোয়াড়দের নাম বলতে বললেই আমরা যে কেউ বলে দেবে, আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরাও বলে দেবে, কিন্তু এই খেলাটা আম্পায়ার কে ছিল বলতে পারে না, কিন্তু আম্পায়ার ছাড়া খেলা হবে না। এবং তুমি যেটা বলছিলে যে সব আছে কিন্তু রেফারি যায়নি, খেলা হলো না। আচ্ছা, এইটা একটা ছোট্ট অন্য প্রসঙ্গ, হয়তো খুব সেই হিসাবে প্রাসঙ্গিক নাও হতে পারে। এই যে আমরা বলি ধরো খেলা তোমাদের, তুমি সাব ডিভিশনে বললে, তারা বলে দিল কবে কোথায় কী খেলা, কবে কী রেফারি লাগবে, এবং কোনো কারণে তোমরা রেফারি দিতে পারলে না, সে খেলাটা কি বলে তোমাদের, কি বলে তোমরা, হ্যাঁ হয়ে গেল আর কি। তো এইটা তোমাদের রেফারি এখন যে সংখ্যা, তা দিয়ে তোমরা এই যতগুলো হয় এখন সামলাতে পারছো? হ্যাঁ, মানে আপনি যেটা বললেন সে তারই উত্তর একটা দিচ্ছি। সাব ডিভিশন ফিকচার করে আমাদের রেফারিজ অ্যাসোসিয়েশনে পাঠিয়ে দেয়। এবারে ধরুন ফুটবল নিয়ে বলছি, ফুটবলে সেখানে দায়িত্বপ্রাপ্ত যারা সাব কমিটির আছে, চেয়ারম্যান, কনভেনার, তারা সেই শিডিউল অনুযায়ী কিন্তু মাঠে মাঠে রেফারি পাঠিয়ে দেয় আর কি। পোস্টিং বলো, পোস্টিং যেটা বলি, যথারীতি দুর্গাপুরে যেখানেই খেলা হোক না কেন, এমএমসি মাঠ কি গ্যামন ব্রিজ মাঠ কি এসপি স্টেডিয়াম
কি ডিএসপি স্টেডিয়াম কি আপনার ভকসি স্টেডিয়াম, আমাদের রেফারিরা ঠিক সেই রকমভাবে মাঠে চলে যায় এবং খেলা রীতিমতন পরিচালনাও করে। খুব কমই যে রেফারি দেওয়া হয়নি বা সেরকম মানে এখনো পর্যন্ত সেরকম হয় না। আমি বলছি যেটা জানতে চাইছি, ধরো একটা প্রসঙ্গ যেটা বলি, তুমি তো জানোই, তুমি এর মধ্যেই রয়েছো, যে একটা সময় আমাদের খালি দুর্গাপুরে ফুটবলের 5টা ডিভিশনে খেলা হতো 100 বার, মানে তখন অনেক খেলা। তারপরে মাঝখানে তো একেবারেই খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, এখন আবার বোধহয় 3টে লিগ চলে এখন। এটা ঠিক। আগে দুর্গাপুরে সুপার ডিভিশন ছিল না, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন থেকে আরম্ভ করে একদম মানে 5টা ডিভিশনে খেলা ছিল, তখন অনেক খেলা, তখন মাঝখানে খুব কমে গেল। তা এখন বর্তমানে সুপার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, আন্ডার 17 এবং আন্ডার 15 এই লিগ পর্যায়ে এই খেলাগুলি চলছে আর কি দুর্গাপুরের সাব ডিভিশনে। আমি বলছি যে মাঝখানে কমে গেলে পরেও আবার আস্তে আস্তে ফুটবলে বিশেষ করে মাঠে ছেলেরা আসছে, নতুন নতুন ক্লাব তারা খেলছেন। এবারেও সাব ডিভিশন আমি শুনেছি এবারেও বেশ কয়েকটি নতুন ক্লাব রেজিস্ট্রেশন নিয়েছে, তারা হয়তো আসবে নানা জায়গায়, বিশেষ করে আন্ডার 15, আন্ডার 17 এই ক্লাবগুলো। এটা আমাদের কাছে ভালো খবর আমাদের শহরের জন্য, যে খেলাধুলায় ছেলেরা আসছে। খেলাধুলায় তবু ছেলেরা আসছে এটা দেখতে পাচ্ছি, কিন্তু তুমি স্পষ্ট করে বলো, তুমি বললে 159 জন সদস্য, তার মধ্যে লাইভ মেম্বার বলতে অনেক দিন ধরে যারা রেফারিং করছেন এবং এখন আর করেন না বয়সের কারণে, এই সংখ্যাটা কিন্তু এখন অনেক তোমাদের। আবার অনেকে বয়সের সংখ্যাতে তারা লাইভ মেম্বার, যেমন আমি লাইভ মেম্বার, কিন্তু আমরাও এখনো গেম করছি, এরকম সংখ্যা আছে। কিন্তু আমি বলছি যে নতুন ছেলে মেয়েরা তারা কি আগ্রহ দেখাচ্ছে এই স্পোর্টস অফিসার, এটা বল। এখন অনেক নতুন ছেলে কিন্তু আগ্রহ দেখাচ্ছে এবং তারা রীতিমতন এগিয়ে আসছে বলে আজকে কিন্তু সংখ্যাটা আমাদের অনেক বাড়ছে। আমাদের রেফারিংয়ের পোস্টিং করতে কোনো সমস্যা হচ্ছে না। দেখুন, ফুটবল খেলার প্লেয়ার কিন্তু বেশিরভাগই, একটু যদি আমি পিছিয়ে যাই, আদিবাসী ছেলেরা বেশি আসছে। যে কোনো টিমে, আমার দুর্গাপুরের যে কোনো টিমে যদি 11 জন খেলে, অন্তর্কে দেখা হয় 7 জন আদিবাসী ছেলে আছে। কলকাতা আপনি ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান চিন্তা করুন, আদিবাসী ছেলেরাও সেখানে কিন্তু খেলছে। দেখো, শুনতে খারাপ লাগবে আশিস, একটু অন্যভাবে বলি। আমি বয়স্ক মানুষ হিসাবে জানি না প্রকাশ্যে বলাটা কত হবে, উল্টো দিক থেকে যদি কথাটা বলা হয়, তুমি যেটা বললে তোমার কথা সত্যতা মেনে নিয়ে, আসলে ভদ্রলোক বাড়ির ছেলেরা কিন্তু এখন আর খেলার মাঠে আসছে না, উল্টোভাবে এভাবে বলা যায়। হ্যাঁ, যে কিন্তু সেটা কিছু খারাপ নয়। আমি বলবো যদি না আসেন, এবং ভারতীয় খেলা, বিশেষ করে হকি খেলায় আমরা তো বারবার করে দেখেছি যে হকি খেলার যে পারদর্শিতা, সেটা আদিবাসী ছেলের অনেক ভালো দেখিয়েছেন। এটাও একটা ভালো দিক আমি বলবো। যারা সমাজের একটা কিছুটা বিচ্ছিন্নভাবে থাকেন, তারা খেলার মাঠে অন্তত এসে তারা নাম করছেন, সুনাম করছেন, এটা আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার। না, আমি যেটা বলছি, এমনি ছেলেরা মানে রেফারিংয়ে আসতে, ফুটবল খেলাবো, ক্রিকেট খেলাবো বা ভলিবল খেলাবো বা অ্যাথলেটিক্স, এতে এমনি আলাদাভাবে আগ্রহটা কীরকম মনে হচ্ছে তোমার? এখন বেশিরভাগই আমাদের মানে ছেলে মেয়েদের গার্জেন যারা, বাবা মায়, তাদের চিন্তাভাবনা যে আমার ছেলেকে একটু লেখাপড়া করব, আমি একটা চাকরি, এটাই কিন্তু আমাদের বেশিরভাগই মোটো। কিন্তু আমরা একটু চিন্তা করতে পারছি না যে ছেলেটা যে যখন পড়াশোনা করবে, তার বডিটা যদি ঠিক থাকে, ফিজিক্যাল ফিটনেসটা যদি না ঠিক থাকে, তাহলে আমার পড়াশোনাটা হওয়ার পর কিভাবে আমি চাকরি পাবো? তাহলে আমার ফিটনেসটা আগেই দেখতে হবে, শরীরের কাঠামোটা আগে দেখতে হবে। তাই আমিও অনুরোধ করব, যে যেমনভাবে লেখাপড়া করছে, চাকরির জন্য সে হয়তো এগিয়ে যাচ্ছে, মাঠে একটু ফিজিক্যাল ফিটনেসের জন্য আজকে পাঠাতে হবে, আজকে আসতে হবে না। শরীরের কাঠামো যদি ঠিক না থাকে, দেখুন এখন ডাক্তারবাবুরা হয়তো প্রেসক্রাইব করছেন যে আপনি সকালে হাঁটবেন, বিকেলে হাঁটবেন। 60 বছর বয়স হলেও সে তাড়নায় যাচ্ছে, কি সে ডাক্তারবাবু বলেছে। তেমনি আমিও রিকোয়েস্ট করব যে প্রত্যেককে আপনারা মাঠে পাঠান, ছোট ছোট ছেলেদের পরিকাঠামোটা তৈরি করতে দেন,
তৈরি হলে অটোমেটিকলি দেখবেন ছাঁচে পড়ে গেলে এই কথাটা অটোমেটিকলি আমরা চলে যাবে। আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বারবার করে বলি, দেখুন ছেলে মেয়েদের খেলার মাঠে পাঠান, অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা তারা খেলার মাঠে দৌড়াদৌড়ি ছোটাছুটি যে খেলাকুচি করুক, তাতে কিছু অসুবিধা নেই। এটা না করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। আমি দুর্গাপুর রেফারি অ্যাসোসিয়েশনের বর্তমানে সাধারণ সম্পাদক আশিস মণ্ডল আপনাদের কাছে একই অনুরোধ করছেন যে ছেলে মেয়েদের খেলার মাঠে পাঠান, তারা দৌড়াদৌড়ি ছোটাছুটি করুক, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাদের পড়াশোনাও ভালো হবে, অসুস্থ হবে না, বরঞ্চ পড়াশোনা করতে পারবে। এটা একটা তো হাজারবার আশিস না। আশিস, আমরা দর্শকদের কাছে তোমার একটু আলাদা পরিচয় করে দিতে চাই। আশিস মণ্ডল এখন যেমন দুর্গাপুর রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, আশিস আমাদের জাতীয় স্তরের বিভিন্ন ফুটবল, নানা সময় ফুটবল খেলা, সে কলকাতার ফুটবল লিগ হোক বা জাতীয় স্তরের খেলা হোক, তারা সেই খেলা ফুটবলে রেফারিং করেছেন নানাভাবে। এছাড়া আশিস কিন্তু নিজে ফুটবল কোচ, একসময় ফুটবল খেলতো এবং ন্যাশনাল লেভেলের কোচ, আমরা যেটা এনআইএস বলি, সেখানকার লাইসেন্স, তারপরে লাইসেন্স প্রাপ্ত যে কোচ সে আশিস কিন্তু। তো আশিস, তুমি এই রেফারিংয়ের সঙ্গে সঙ্গে ফুটবল কোচিংটাও কি রেখেছো, বজায় রেখেছো? দেখুন, আমি যখন নিজে ফুটবল খেলতাম, ফুটবল খেলতে খেলতে আমি কিন্তু রেফারিংয়ে এসেছিলাম। রেফারিং করতে করতে ফুটবলের কোচিংটাও কন্টিনিউ করেছি। এখনও বর্তমানে কিন্তু আমি নিজে প্র্যাকটিস করি এবং কোচিংও করছি। দেখুন, আমাদের রেফারিদের আমরা কোচিং একটা ক্যাম্প রিসেন্ট করব, চিন্তা ভাবনা আছে। ফিজিক্যাল ফিটনেসটা তাদেরকেও নিয়ে আসবো। আমি যেমন ব্যক্তিগতভাবে দৌড়াদৌড়ি করছি, ফিজিক্যাল ফিটনেসটা আমার রেফারিদেরকেও সেইভাবে নিয়ে এসে তৈরি করব ঠিক করেছি। আর আমি নিজে এখনও খেলাচ্ছি, এখনও প্র্যাকটিস করি, এখনও বিভিন্ন ক্লাবে কোচিংও করছি। না, এখানে তুমি একটা কথা বললে, এই দেখো তোমাদের রেফারি অ্যাসোসিয়েশন, এটা তোমার কারণে কোনো সমীক্ষা করা আছে কিনা আমি জানি না, আর বেশিরভাগই যারা খেলার মাঠে খেলেছেন, সে ভলি হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, অ্যাথলেটিক্স হোক, তারা একটু বয়স হলে খেলা ছেড়ে দিয়ে তারা রেফারিং বা স্পোর্টস অফিসিয়ালের দিকে চলে যায়। 1-2জন ব্যতিক্রম আছে। আমি নিজে কোনো দিন খেলিনি, কিন্তু আমি স্পোর্টস অফিসিয়াল দীর্ঘকাল ধরে আছি। সেটা প্রসঙ্গ না, সেটা ব্যক্তিগত প্রসঙ্গ। আপনি একদম মানে অল ইন্ডিয়া র্যাঙ্কের একজন অ্যাথলেট অফিসিয়াল, এবং সর্বোপরি আপনার গুণের এখানে তারিফ করা হলে আমি নিজেকে ছোট মনে করব। আপনার যথেষ্ট সুনাম আছে। তো আমি বলছি যেটা আছিস, যে আমাদের এখন যারা আসছেন রেফারি অ্যাসোসিয়েশনে নতুনভাবে পরীক্ষা দিয়ে, বেশিরভাগই এই খেলার মাঠ যারা ছেড়ে দেওয়ার পর তারা আসছেন। হ্যাঁ, আপনি যেটা বললেন, আমরা বেশিরভাগই খেলা ছেড়ে দিয়েছেন সেই সব ছেলেদেরকেই বেশি পাচ্ছি। ঠিক। বা তারা আসছে বা তাদেরকে মোটিভেট করতে হবে, এই কারণে ম্যাচ খেলাচ্ছে, তাহলে কি সে মাঠেই থাকতে পারবে, মাঠ থেকে আর বাইরে যাওয়ার তার কোনো ইয়ে থাকবে না, শরীরটা তো ভালো থাকবে, মাইন্ডটাও ভালো থাকবে, একটা আলাদা মোটো পাবে আর কি। আমরা তাদেরকে ইনভাইট করি। না, এটা ভালোই হয়। এবং আমি গত তোমাদের নির্বাচনের সময় আমি গেছিলাম সেখানে, আমি তো অনেক খুব কম বয়সী ছেলে মেয়েদের দেখলাম, যে তারা, আমি জিজ্ঞেস করলাম, তাদের সঙ্গে আলাপ করছিলাম যে তোমরা কবে থেকে করছো। অ্যাথলেটিক্সের 2-3টি মেয়েকে দেখলাম, আমি তো হয়েছি স্কুলে পড়ে, বলছেন আমি স্কুলে পড়াই, এরকম মেয়েদের দেখলাম। এবারে অ্যাথলেটিক্সে অনেক মহিলারা এসছে, যে বিভিন্ন স্কুলের টিচার, হ্যাঁ, আবার কেউ হয়তো বিএড করছে, এরকম মানে পড়াশোনার সঙ্গে জড়িয়ে আছে। আমরা সেই জিনিসটা দেখে ভালো লাগছে, এবং আমরা এখনো পর্যন্ত ঠিক করেছি যে ওই টাইপের সমস্ত মেয়েদের বা ছেলেদেরকে আমরা এনে আমরা তাদেরকে স্বীকৃতি করব, এবং তারা যাতে আরও ডেভেলপ হয় তার চিন্তা ভাবনা আমাদের মধ্যে রয়েছে আর কি। আচ্ছা, এবার যদি আমরা তোমার পরিচয় তো সত্যি সত্যি তুমি আশিসের আরেকটা পরিচয় আছে, আমি জানি আজকে সময় হবে না, আজকে সে সুযোগও নেব না। খেলার মাঠে লোক একটু বলে কাঠখোট্টা হয়, আশিস কিন্তু চমৎকার কবিতা লেখে, কিন্তু আজকে হয়তো কবিতা শোনা হবে না, অন্য কোনো দিন কোনো অনুষ্ঠানে আমরা আশিসের কবিতা শুনবো। কিন্তু আশিস, আজকে রেফারি অ্যাসোসিয়েশন নিয়ে আমরা কথা বলি। দেখো,
এমনিতে আমরা বলছিলাম অ্যাথলেটিক্সের বলো, ফুটবলে তোমরা ন্যাশনাল করো, টেবিল টেনিসে অনেক ন্যাশনাল আম্পায়ার আমাদের দুর্গাপুরে আছে। তো সেদিক থেকে আমাদের অন্যান্য জায়গাতে যেটা হয় কি, সংস্থা যেমন IFA আলাদা, আবার CRA আলাদা, এভাবে দুজন কাজ করে কিন্তু পরস্পর সম্পর্ক থাকে, সেটা তো একটা ব্যাপার, রিলেশন থাকবে। কারণ IFA খেলার স্বীকৃতিটা দিয়েছে পরিচালনা করার জন্য CRA কে, এবারে IFA ফিক্সার করে CRA কে দেয়, CRA ম্যাচ অফিসিয়ালদের বিভিন্ন মাঠে পাঠায়। যেমন আমাদের দুর্গাপুর সাব ডিভিশনাল অ্যাসোসিয়েশন সেই ফুটবল, ক্রিকেট, ভলি বা অ্যাথলেট যখন যেখানে যেভাবে যেতে বলে আমরা সেইভাবে ম্যাচ সুপারভাইজার। অ্যাথলেটিক্সের একটু আলাদা, অ্যাথলেটিক্সের যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন আছে তাদের অফিসিয়াল যাদের অ্যাপয়েন্টমেন্টটা তারা দেয়, কিন্তু দুর্গাপুরে না। দুর্গাপুরে সাব ডিভিশন যদি স্পোর্টস, যে সাব ডিভিশনাল স্পোর্টস হয়, অ্যাথলেটিক মিটটা হয়, তাতেও কিন্তু তারা রেফারি অ্যাসোসিয়েশনের কাছে অফিসিয়াল চায়। হ্যাঁ, আমাদের যেমন স্টেট লেভেলের একজন অফিসিয়াল কিন্তু অ্যাথলেট অফিসিয়াল রয়েছে, ইন্দ্রজিৎ ব্যানার্জি, সে এখন আমার ট্রেজারার। মাঝে মাঝে কলকাতার কোনো ম্যাচ হলে এখান থেকে যখনই ম্যাচ সুপারভাইজের জন্য অফিসিয়াল চেয়ে পাঠায় তখন সেই ইন্দ্রজিৎও যায়, আরও আমরা এখান থেকে কিছু কিছু পাঠাই, তাদের সাথে সেইভাবে রয়েছে। অ্যাথলেটিক্স মিটে একটা সময় দুর্গাপুর থেকে অনেক দল বেঁধে অফিসিয়াল যেত, এবং দুর্গাপুরের অনেকে যারা ন্যাশনাল অফিসিয়াল তারা ওই দুর্গাপুর ওয়েস্টবেঙ্গল ওয়েস্টবেঙ্গলের যে অ্যাথলেটিক ফেডারেশন তার সদস্যও ছিল। একটা বয়সের ব্যাপার আছে, বয়সটা পার হয়ে গেলে পরে হয় না। এখন ইন্দ্রজিৎ যেমন আমাদের আছে, নিয়মিত যায়, ইন্দ্রজিৎ এবার আমাদের ট্রেজারার হয়েছে। বাহ, এটা খুব ভালো। ন্যাশনালের ব্যাপারটি হচ্ছে 35 তোমাদের কমিটিতে যায়, শোনো না একটুখানি, এটা খুব বেশি প্রাসঙ্গিক না, তো ধরো ফুটবল, ক্রিকেট, তুমি বললে অ্যাথলেটিক্সের ইন্দ্রজিৎ, এই সব মিলিয়ে মিশিয়ে আছে না? একটু ফুটবলের সংখ্যা বেশি, ভলিবলের সংখ্যা কম? এখানে একটু পরিসংখ্যানটা দিতে চাই। ধরুন আমাদের ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, কবাডি সব ডিসিপ্লিন রয়েছে। তো একটি বিভাগেই ধরুন আছে প্রায় 109 জন, একটি বিভাগ। আচ্ছা, তারপর দ্বিতীয় বিভাগে রয়েছে 35 জন, তৃতীয় বিভাগে 12 জন, চতুর্থ বিভাগে 1 জন এবং পঞ্চম বিভাগে 2 জন। তার মানে কি বিভিন্ন জন বিভিন্ন দিকে রয়েছে। হয়তো ফুটবলের সংখ্যাটা বেশি, ক্রিকেটের সংখ্যাটা একটু কম, অ্যাথলেটিক্সটা একটু কম, এইভাবে কিন্তু প্রত্যেকেই আমরা রয়েছি বিভিন্ন ডিসিপ্লিনে। এই করে আমার কিন্তু 159 জন সদস্য এইভাবে ভাগ করা আছে আর কি। একটা বলি, এই যে ধরো বিভিন্ন পরীক্ষা বলছে, সাব ডিভিশন পরীক্ষা, ডিস্ট্রিক্ট, এখানে তোমরা নিয়মিত পরীক্ষার ব্যবস্থা করো? বলি, আমাদের প্রতি বছরই, যেহেতু আমার নতুন কমিটি, আমরা কালকেই সিদ্ধান্ত নেব। প্রথমে আমি যেভাবে চিন্তা ভাবনা করি সেটাই বলছি। প্রথমে আমরা সমস্ত রেফারিদের ডাকবো, ডেকে আমরা সপ্তাহে 2 দিন করে কোচিং ক্যাম্পের অ্যারেঞ্জমেন্ট করেছি, শনি রবি। আবার ফুটবল হয়ে গেলে ক্রিকেট হয়ে গেলে ভলি হয়ে গেলে কবাডি, বাস্কেট, তারপর অ্যাথলেট, এইভাবে করব। আর পরীক্ষা আমরা নিই সিজনের আগে। পরীক্ষা আমরা প্রায় 15 দিন, 20 দিন বা 1 মাস ধরে হয়তো আমাদের ক্লাসটা করানো হয়। ক্লাস করা হওয়ার পর আমরা রিটিন টেস্ট করি, রিটিনে পাস করার পর ভাইবার পর প্র্যাকটিক্যাল, এইভাবে কিন্তু আমাদের সিস্টেম। আরেকটা, এটা শুধু আমার দুর্গাপুর নয়, এটার অল ইন্ডিয়ারও আছে। 100 নম্বর পরীক্ষা হবে, 80 নম্বর পেতে হবে, সে থিওরিক্যাল হোক, প্র্যাকটিক্যাল হোক, যাই হোক না কেন। এইভাবে কিন্তু আমাদের ছেলেদের এই ধরনের পরীক্ষায় তো 80 কেন, আমার মনে হয় আরও বেশি, 100 না পেলে তাকে পাস করানো উচিত না। কারণ ধরুন ক্রিকেটের আম্পায়ার যদি একটা ভুল সিদ্ধান্ত নেয়, মানে একজন আউট হয়ে গেল, তো এ তো মারাত্মক খুব। সুতরাং এইটা তো হতেই হবে না। আমি তোমায় যেটা বলছি যে আমাদের প্রিয় দর্শকদের কাছে, যে তাদের মধ্যে কেউ যদি উৎসাহী হন এই রেফারি বা আম্পায়ার হবার বা অফিসিয়াল হবার,
তারা কি করবে, কোথায় যাবে? আমি এই মঞ্চেই আপনাদেরকে অনুরোধ করছি, যদি কেউ রেফারি হতে চান, সে ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, অ্যাথলেট যদি হতে চান, আপনারা সরাসরি স্টিল হাউস প্যাভিলিয়ন, লালা রাজপথ রায় রোড, নিয়ার আনন্দবিহার, নিয়ার জুম স্কুলের সামনেই যে দুর্গাপুর স্টিলের যে স্টিল হোস্টেল যে গ্রাউন্ড ছিল, সেই গ্রাউন্ডে আমাদের অফিস, আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস প্রতিদিন সন্ধ্যে 7টার থেকে, রবিবার বাদ দিয়ে 7টার থেকে রাত্রি 10টা অবধি আমরা থাকি। আপনারা যোগাযোগ করবেন। আমি আশা করব যে আপনারা কিছু আমাদেরকে এই বিভিন্ন অফিসিয়াল দেওয়ার একটা আমাদেরকে যোগান দেবেন, আমরা যাতে উপকৃত হব। আমরাও আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাবো, কৃতজ্ঞ থাকব। আর আরেকটি অনুরোধ করছি, দুর্গাপুরের বিভিন্ন সংস্থা রয়েছে, যেমন বিভিন্ন হসপিটাল, মিশন হসপিটাল, আইকি সিটি রয়েছে, তারপরে আমাদের এই গান্ধী মোড়ের হেলথ ওয়ার্ল্ড রয়েছে, বিভিন্ন সংস্থা রয়েছে, বিভিন্ন স্কুল রয়েছে, বিভিন্ন কারখানা রয়েছে। আপনাদের যখনই যে কোনো খেলা, ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, যাই হোক না কেন, আমি অনুরোধ করব আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদেরকে অফিসিয়াল দিয়ে সেই খেলাগুলো সুপারভাইজ করার অঙ্গীকারবদ্ধ থাকব। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞতা জানাবো এবং থাকবো। এই আবেদনটা আপনাদের কাছে আমরা রাখছি। এটা তুমি বললে বিভিন্ন সংস্থা যদি তারা করে, কিন্তু একটা বলছি, একটা সময় আমি দুর্গাপুরেও যেয়েছি, কলিয়ারি তো না স্কুল স্পোর্টস ধরো, এটা কিন্তু দুর্গাপুরে একটা সময় খুব জমজমাট স্কুল স্পোর্টস ছিল। শুধু অ্যাথলেটিক না, স্কুল ফুটবল আলাদা হতো, স্কুলের অ্যাথলেটিক মিট তো খুব হই হই করে হতো। তো এটা কি এখন কমে গেছে? এখন এই যে স্কুলের বিভিন্ন স্পোর্টসগুলো হয়, ওখানে টিচার সব কোয়ালিফাইড টিচার আছে, তারা এ করে। তবে স্কুলের প্রধান শিক্ষকদেরকে আমি এখানে এই মঞ্চে অনুরোধ করব, আপনাদের স্কুলে যখন স্পোর্টস হবে, আমাদের হেল্প যদি চান, আমরা আপনাদের পাশে দাঁড়াবো, এই অঙ্গীকার করছি। আশা করি আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারবো, এইটুকুই বলতে পারি আর কি। না, এটা আমরা আশিস আবেদন জানিয়েছি সবাইকে, আমাদের সবাই সবসময় যে আমাদের চ্যানেল দেখতে পাচ্ছেন জানি না, আমার দিক থেকে অনুরোধ থাকলো। কিন্তু আশিস, আমি যে তোমরা দায়িত্ব নিয়ে বিভিন্ন স্কুলে তোমরা যদি যাও, অন্তত একটা ভিজিট করো, তোমার 2-3 জন মিলে, যে আপনাদের স্কুলে যখনই স্পোর্টস হবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা নিয়মকানুন সম্বন্ধে আপনাদের আর একটু পরিচিত করে দেবো এবং নানা রকম যদি দরকার হয় আমরা সাহায্য করব। তাহলে আমার মনে হয় অনেক বেশি কার্যকরী হবে। ধরো এখানে আবেদনটা নিশ্চয়ই তাদের কাছে পৌঁছাবে, তারা হয়তো চেষ্টা করবেন। আমার মনে হয় এটা যদি তোমার একটা দায়িত্ব নিয়ে করো বিভিন্ন স্কুল কলেজগুলোতে, সেগুলো সরকারি হোক বা বেসরকারি হোক, এবং সেখানে একই সঙ্গে যে সেখানকার যিনি শিক্ষক আছেন, ধরো কথার কথা ক্রীড়া শিক্ষক, তাকে বলতে পারে যে আপনি মশাই আমাদের পরীক্ষা দিয়ে অ্যাসোসিয়েশনের মধ্যে চলে আসুন, তাহলেও কিন্তু একটা অন্য দিক হতে পারে, ছড়িয়ে পড়তে পারে। এটা আমার ধারণা, তোমরা ভেবে দেখতে পারো এটা। না, আপনার প্রস্তাবটা খুব ভালো প্রস্তাব। আমরাও চিন্তা ভাবনা করেছি যে বিভিন্ন সংস্থা, স্কুল থেকে আরম্ভ করে বিভিন্ন প্রাইভেট কারখানা থেকে আরম্ভ করে তাদের সাথে আমরা যোগাযোগ করব, এবং যোগাযোগ করলে হয়তো এই ধরনের কাজগুলো আমাদের করতে অনেক সুবিধা হবে। আর যেটা বললেন যে বিভিন্ন স্কুলের গেমস টিচাররা, এককালে বিভিন্ন স্কুলের গেমস টিচাররা আমাদের মেম্বার ছিলেন, তারা বয়স হয়ে গেছে, তবে আপনার কথা মেনেই এবারে আমরা চিন্তা ভাবনা করবো যারা বিভিন্ন গেমস টিচার আছে তাদেরকে আবেদন করবো, নিয়ে আসার চেষ্টা করব, সরাসরি কথা বলবো। অবশ্যই অবশ্যই। প্রিয় দর্শকেরা, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ সান্ধ্যকালীন অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন। আজকে আমরা কথা বলছি আমাদের অতিথি দুর্গাপুর রেফারিজ অ্যাসোসিয়েশনের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক আশিস মণ্ডলের সঙ্গে। আশিস অনেকটা আমাদের জানারও। আশিস, একটু অন্য কথা বলি, একটু ঘরোয়া কথা বলতে পারো? অবশ্যই। আর সেটা হচ্ছে যে আমরা বরাবর দেখেছি, তুমি বলছিলে বারবার থ্যাঙ্কসলেস জব। খেলাধুলা যারা করেন, যাদের নাম ডাক হয় বা খেলার মাধ্যমে আর্থিক উপার্জন হয়, কাগজে নাম বেরোয়,
তাদের পরিবারেরাও খুশি থাকে যে আমার পরিবারের এই লোকটি নাম ডাক হচ্ছে, ভালো খেলে 5 জন বলে। কিন্তু এই অফিসিয়াল যারা রেফারিজ হোক আম্পায়ার হোক তাদের পরিবারে বলে যে কে কোনো কাজ নেই, ঘরের কে চললো খেলা জগতে, না আছে কোনো আর্থিক সুরা, আর না কেউ নাম ডাকে, না কেউ সংবর্ধনা দেয়। তো ধরো তোমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে পরিবারগুলোর সঙ্গে একটা যদি ঘনিষ্ঠতা হয়, যোগাযোগ হয় যে কাদের সঙ্গে মেশে এই লোকটা, হ্যাঁ, এই দিক থেকে তোমরা কি বিবেচনা কিছু করো? আমি সরাসরি বললাম তো না এটা হ্যাঁ, এই ধরনের আমরা গেট টুগেদার মতন বছরে একবার করি, যেটা আমরা বলি অ্যানুয়াল সোশ্যাল। সেই সোশ্যালে আমরা আমাদের যারা মেম্বার থাকে তারা তো আসবে, এবং মেম্বারের ফ্যামিলি, বিশেষ করে মিসেস এবং সেই মেম্বারের বাবা মা যদি থাকে, সবাইকে আমরা সেদিনকে ইনভাইট করি, এবং ইনভাইট করে সারা দিনটা আমরা বেশ নিজেদের মধ্যে আদান প্রদান, নিজেদের মধ্যে বিভিন্ন খেলা, বিভিন্ন মানে একটা গেট টুগেদার করলে যেটা হয় বোঝায়, এবং খুব আনন্দ সহকারে কিন্তু সারা দিনটাই আমরা সেখানে উদযাপন করি। বিশেষ করে মহিলারা, মানে বিশেষদেরকে দেখুন, বিশেষরা যদি সেইভাবে না ছাড়ে, কিন্তু সেই ধরুন আমার মিসেস যদি আমাকে সেইভাবে না ছাড়ে, তাহলে আমি কিন্তু সেইখানে থ্যাঙ্কলেস জবে কোনো রকম উৎসাহ দেখাতে পারবো। সেই জন্য বিশেষ করে মহিলারা, মানে মিসেসরা সবাইকে ওইভাবে ছেড়ে, জানে যে এরা থ্যাঙ্কলেস, এরাও সমাজের একটা উপকৃত, একটা উপকার করছে, এদেরকে বাধা দেবো না, এরা সেই সমাজের এই ভালো কাজগুলো করে আসো, সেটাই তাদের গিফট। আমি ঠিক বলছি, এটা পারিবারিক দিক থেকে একটু সহায়তা হলে ভালো হয়। আশিস, আমাদের হাতে সময় খুব কমে যাচ্ছে, আমরা তোর সঙ্গে আরেকটু কথা, যেগুলো বললাম একটু হালকা চালের কথাবার্তা একটুখানি সেটা বলে নেওয়াই ভালো। ধরো আমরা তো দীর্ঘ সময় সেই ক্রিকেট আম্পায়ারদের দেখতাম সাদা জামা সাদা প্যান্ট পরা, আর ফুটবল রেফারিদের দেখতাম কালো প্যান্ট কালো জামা পরা। তো এখন তো খুব সব রঙিন হয়ে গেছে, এখন ফুটবল রেফারিরাও কেউ আর ওই কালো প্যান্ট কালো জামা পরে না, আর ক্রিকেট আম্পায়াররা টেস্ট ম্যাচে বোধ হয় এখনও সাদা পরে, কিন্তু অন্যান্য ম্যাচগুলোতে তারাও এই যে রঙিন পোশাক পরছেন, সেটা পরো না, আমাদের কোনো অসুবিধা নেই। তোমার নিজের রেফারি হিসাবে কি মনে হয় যে এই পোশাকের বদলটা প্রয়োজন ছিল, দরকার, না হলে না হলেও তো হয়তো, এটা তোমার কি মনে হয়? এই যে দেখুন, রেফারি মানে একটা জাজমেন্ট, উকিল, কোর্টের জাজ, সে কালো পোশাক পরে, ঠিক, কালো পোশাক পরলে সে কিন্তু নিজেকে করে যে আমি একটা জাজমেন্ট দিতে এসেছি। তো আমার দৃঢ় বিশ্বাস, আমরা ফুটবলে যখন শুরু করেছি তখন কিন্তু কালো গেঞ্জি বা কালো জামা, কালো প্যান্ট, কালো মোজা, তখন একটা নিজেদেরকে একটা ওয়েটটি বা একটা গাম্ভীর্য আসতো যে আজকে ম্যাচটা খেলাবো, এইভাবে খেলাবো। কিন্তু বর্তমানে কি হয়েছে, যেমন ক্রিকেটে আগে টেস্ট খেলা হতো সাদা পোশাক হতো, এখন ডে নাইট হয়ে গেছে, রঙিন পোশাক এসে গেছে, ফুটবলেও তাই রঙিন পোশাক এসে গেছে। এগুলো সেই এক একটা সময় এক একটা স্ট্যাটাস মেনটেন করতে হয় না, সেইভাবে। কিন্তু কালো গেঞ্জি পরে যে ম্যাচ খেলানো বা কালো পোশাক পরে যে ম্যাচ খেলানো, আপনাদের আমলে যে সব পোশাক ছিল, সেটাই কিন্তু আমার মনে হয় অনেক একটা গাম্ভীর্য আসতো, এবং একটা নিজেকে মানে এটা জাজমেন্ট হিসাবে মনে হতো। আমি প্রসঙ্গটা তুললাম, আর এটা ভালো কথা। একটা কিন্তু সত্যি বিচারকের একটা আলাদা গ্র্যাভিটি থাকবে। যাই হোক, আবার অন্যরা, আমি যে তোমার যেটা আগে লঘু চালে বলছিলাম, যে পরিবারের দিক থেকে আবার একটু হয় যে না, যে যাচ্ছে খেলাতে ওই কালো পোশাক না পরে রঙিন পোশাক পরে যাচ্ছে। আচ্ছা, আমাদের হাতে সময় খুব কমে যাচ্ছে আসি, সত্যি সত্যি। আর হয়তো তোমার একটা শেষ প্রশ্ন, বা তোমাকে বলতে বলছি যে তুমি ঠিক খুব 1-2 মিনিটের মধ্যে, 2 মিনিটও নয়, যে ভবিষ্যৎ সত্যি কি পরিকল্পনা আছে তোমাদের রেফারি অ্যাসোসিয়েশন, সেটা বলে আমরা শেষ করবো অনুষ্ঠান। ভবিষ্যতে আমার রেফারি অ্যাসোসিয়েশনের প্রথম কথা হচ্ছে যে আমি মহিলাদের সংখ্যাটা বিশেষ করে বাড়াবো, এক। দ্বিতীয়ত,
সমস্ত রেফারিদের ফিজিক্যাল ফিটনেসের দিকটা নজর দেবো এবং এই মানে রিফ্রেশ কোর্সগুলো হবে, রিফ্রেশার কোর্সটা করব, যাতে নতুন নতুন আইন আসছে সেই আইনটা স্কুলের মাস্টারমশাই যারা আছেন তাদেরকেও নিয়ে আসবো, আর যাতে এই অফিসিয়ালরা একটু বড় র্যাঙ্কে যেতে পারে, সাব ডিভিশন, মহকুমা থেকে জেলা, জেলা থেকে রাজ্য, রাজ্য, সেই চেষ্টা আমার থাকবে এবং সেই চেষ্টা আমি অবশ্যই করব যাতে আমি দুর্গাপুরের বুকে আরো অনেক বড় রেফারিদেরকে বড় জায়গায় পৌঁছাতে পারি, এইটুকু আমার আমরা অপেক্ষা করব, আমরা লক্ষ্য করব। আর আমাদের এক্সপ্রেস নিউজ চ্যানেল থেকে তোমাকে জানিয়ে রাখছি যে দুর্গাপুর রেফারি অ্যাসোসিয়েশনের কোনো অনুষ্ঠানে যদি আমাদের আগে থেকে খবর দাও, আমরা সেটা আমাদের খবরের মাধ্যমে আমরা অনেককে জানিয়েও দেবো, সেটা আমরা কথা দিতে পারি রেফারি অ্যাসোসিয়েশন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা কথা বলছিলাম আশিস মণ্ডলের সঙ্গে, দুর্গাপুর রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হবে। আগামী বুধবার, মানে সামনের বুধবার ঠিক সন্ধ্যে 7টায় আবার আপনাদের কাছে আসবো এবং তখন একটা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে আসবো কারখানা শহরের ট্রেড ইউনিয়ন ধারাবাহিকতা। আমাদের অতিথি হিসাবে আসবেন ট্রেড ইউনিয়ন কর্মী রবীন গাঙ্গুলি। আপনারা থাকতে ভুলবেন না কিন্তু আগামী বুধবার ঠিক সন্ধ্যে 7টায়। আশিস, অনেক ধন্যবাদ। নমস্কার, ঠিক আছে, সকলকে ধন্যবাদ। ওকে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।